এখন আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে এপিসোড 5, সেল ডিভিশনের এপিসোড 5, দশম শ্রেণী জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এটা আছে ক্রোমোজোম চ্যাপ্টার, জীবনের প্রবাহমানতা। তাহলে ছাত্রছাত্রীরা সবাই রেডি হও, আমরা এপিসোড 5 বা সেল ডিভিশনের যে পার্টটা আমরা করব বা সলভ করব সেটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। এখন যে 5টা প্রশ্ন আমরা সেট করেছি সেই প্রশ্নগুলো হলো: প্রথম 1 নম্বর, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন বলতে কী বোঝো? 2 নম্বর, ডিএনএ এবং আরএনএর পার্থক্য লেখো। 3 নম্বর, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু কী কী? 4 নম্বর, কোষ বিভাজন কত প্রকার ও কী কী? 5 নম্বর, কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো। এই 5টা প্রশ্নর উত্তর আমরা সলভ করব। দেখো ছাত্রছাত্রীরা, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কিন্তু তোমাদের বইয়েও আছে। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। দেখো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে দেখো টেলোমিয়ার প্রান্ত আছে, দেখো গৌণ খাঁজ আছে, প্রাথমিক খাঁজ আছে। দেখো ইউক্রোমাটিন অংশগুলো দেখো, এবং হেটারোক্রোমাটিন অংশগুলো দেখো। ইউক্রোমাটিন যে অংশগুলো সেগুলো কিন্তু হালকা রঙে রঞ্জিত হচ্ছে, আর হেটারোক্রোমাটিন দেখো গাঢ় রঙে রঞ্জিত, দেখো, তাই না? আর যে প্রাথমিক খাঁজ অঞ্চল সেখানে কিন্তু এক ধরনের ফিগার। তাহলে ছবিটাই তোমাদের বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের অবস্থান তোমরা এখানে সুস্পষ্টভাবে বুঝতে পারছো। এখন আমরা ইউক্রোমাটিন নিয়ে আলোচনা করব। ইউক্রোমাটিনে সক্রিয় জিন অবস্থান করে প্রথমত, এবং ক্রোমোজোমের প্রায় 70% অংশ কিন্তু ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়। ক্রোমোজোমের 70% অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয় এবং এই অংশে কিন্তু সবথেকে বেশি সক্রিয় জিন অবস্থান করে। এরপরে ইউক্রোমাটিনের দেখো এখানে কিছু শর্ত রাখা আছে: রঞ্জন ধর্ম, সক্রিয়তা, ক্রসিং ওভার, গঠনগত বৈশিষ্ট্য, স্থির নিউক্লিয়াস বা ইন্টারফেজ এবং বিভাজন দশা বা মাইটোটিক ফেজ। এই দশায় এই ইউক্রোমাটিন কি কি বৈশিষ্ট্য কিন্তু দেখায় সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি। প্রথমে দেখো রঞ্জন ধর্ম, অর্থাৎ একে রং করা হয়। এই ক্রোমোজোমকে যদি রং করা হয়, ক্ষারীয় রং করা হয়, তাহলে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দশায় এরা বিভিন্নভাবে দেখা যায়। যেমন ইন্টারফেজ। দেখো ইন্টারফেজ মানে হচ্ছে দুটো মাইটোটিক ফেজ বা দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী দশা বা বিশ্রামকালীন দশা। ইন্টারফেজ মানে হচ্ছে মধ্যবর্তী দশা, এইটা মাথায় রাখবে। মাইটোটিক ফেজ হচ্ছে বিভাজন দশা, তাহলে দুটো বিভাজন দশার মধ্যবর্তী দশাকে বলা হবে ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজে কেমন দেখায়? ইন্টারফেজে এই ইউক্রোমাটিন প্রসারিত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে হালকা বর্ণ ধারণ করে, ঠিক আছে? কিন্তু মাইটোটিক ফেজে অধিক কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং এটা কিন্তু গাঢ়ভাবে রঞ্জিত হয়। তাহলে তোমরা বুঝলে রঞ্জন ধর্ম দু রকমের, এই শর্তটা দু ধরনের বৈশিষ্ট্য দেখাচ্ছে। ইন্টারফেজে বা যখন বিভাজিত হয় না তখন এই ইউক্রোমাটিন অংশ ক্ষারীয় রঞ্জকে হালকাভাবে রং ধারণ করে, এবং যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু ক্রোমোজোম কুণ্ডলীকৃত থাকে এবং অধিক কুণ্ডলীকৃত অবস্থায় থাকার জন্য এরা গাঢ়ভাবে রঞ্জিত হয়। এবার দেখো সক্রিয়তা, এই ইউক্রোমাটিন অংশে বেশি জিন থাকে, তাহলে সক্রিয় জিন এখানে অবস্থান করবে। ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার ব্যাপারটা কি সেটা কিন্তু মিওসিস বিভাজনে তোমরা বুঝতে পারবে। মিওসিস বিভাজনের এই ক্রসিং ওভার কিন্তু এই ইউক্রোমাটিন অংশেই হয়ে থাকে। ক্রসিং ওভারটা কি পরে জানবে। তাহলে বোঝা গেল। এইবারে দেখো এখন জানবো গঠনগত বৈশিষ্ট্য। ক্রোমোজোমে ইউক্রোমাটিনের পরিমাণ বেশি থাকে, তাহলে বোঝা গেল। স্থির নিউক্লিয়াসে কেমন, বিভাজন দশায় কেমন সেটা এর আগেও বলেছি। ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে, আর বিভাজন দশায় কিন্তু এটা গাঢ় বর্ণ ধারণ করে। তাহলে ইউক্রোমাটিন অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হেটারোক্রোমাটিন। প্রথমেই
আমরা জানব হেটারোক্রোমাটিনে সক্রিয় জিন থাকে না, কোনো সক্রিয় জিন থাকবে না, এবং ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে হেটারোক্রোমাটিন থাকে। তাহলে ক্রোমোজোমের সেই নির্দিষ্ট স্থানগুলো কোথায় কোথায়? সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার এই স্থানে হেটারোক্রোমাটিন থাকে। এইবারে মোটামুটি এটা জেনে গেলাম, এইবারে একটু বিশদ জানার চেষ্টা করি। রঞ্জন ধর্ম। এখন আমরা জানব রঞ্জন ধর্ম। আমরা প্রথমেই জেনেছি ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হলো দুটো বিভাজন দশার মধ্যবর্তী দশা, আর মাইটোটিক ফেজ মানে হচ্ছে কোষ বিভাজন দশা। তাহলে ইন্টারফেজ দশায় হেটারোক্রোমাটিন কেমনভাবে থাকবে? কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে। তাহলে কুণ্ডলীকৃত অবস্থায় যদি থাকে তাহলে গাঢ় ক্ষারীয় রঞ্জকে গাঢ় বর্ণ কিন্তু ধারণ করবে। তাহলে আমরা কি জানলাম? রঞ্জন ধর্ম ইন্টারফেজ দশায় এই অঞ্চলগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ়ভাবে বর্ণ ধারণ করে। তাহলে হয়ে গেল সক্রিয়তা। এইবার দেখো, এই অংশে নিষ্ক্রিয় জিন কিন্তু অবস্থান করে, অর্থাৎ ক্রোমোজোমের প্রায় 30% অংশ কিন্তু হেটারোক্রোমাটিন অংশ দিয়ে গঠিত। 30% অংশ কিন্তু ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন থাকবে, আর এই অংশে কিন্তু নিষ্ক্রিয় জিন অবস্থান করে। এটা কিন্তু আমরা আগেই জেনেছি। ক্রসিং ওভার, এই অংশে কিন্তু কোনো ক্রসিং ওভার হবে না। এই অংশে কোনো ক্রসিং ওভার হবে না। এইবারে দেখো, ক্রোমোজোমে ক্রোমোজোমে এই অংশের পরিমাণ কম। গঠনগত বৈশিষ্ট্যটাই আমরা কি বলবো? যে হেটারোক্রোমাটিন ক্রোমোজোমে কম পরিমাণে থাকে। তাহলে স্থির নিউক্লিয়াস বা ইন্টারফেজে কেমন, সেটা আমরা কিন্তু এর আগেই জেনেছি। তাহলে হেটারোক্রোমাটিনটা কি জিনিস সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এবং জানলাম। ওকে, তাহলে আমরা এখন ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এই দুটো সম্পর্কে আমরা জেনেছি। তবুও একটু সবার শেষে একটু আমরা রিভাইজ দিয়ে নেব যে এইটা আমরা কি জানলাম। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন একই ক্রোমোজোমে অবস্থান করে এবং ক্রোমোজোমের যে স্থানে বেশি জিন থাকে সেটা হচ্ছে ইউক্রোমাটিন, আর যে অংশে জিন থাকে না সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন 70% অঞ্চল জুড়ে থাকে, হেটারোক্রোমাটিন 30% অঞ্চল জুড়ে থাকে। সেই অঞ্চলগুলো বেশিরভাগই সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার এই দুটো অঞ্চলে অবস্থান করে। এই ইউক্রোমাটিনে বেশি জিন থাকে, হেটারোক্রোমাটিনে কোনো জিন থাকে না। ইউক্রোমাটিন অংশে ক্রসিং ওভার হয়, আর ইউক্রোমাটিন অংশটা ক্রোমোজোমে বেশি পরিমাণে থাকে, আর হেটারোক্রোমাটিনে কিন্তু ক্রসিং ওভার হয় না এবং ক্রোমোজোমে এটি কম পরিমাণে থাকে এবং এখানে নিষ্ক্রিয় জিন অবস্থান করে। এইবারে দেখো ইন্টারফেজ মানে আমরা সবাই জানি দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী দশা বা বিশ্রামকালীন দশা। ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে, আর হেটারোক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ় বর্ণ ধারণ করে। আর ইন্টারফেজে কি হয়? প্রসারিত অবস্থায় থাকায় কিন্তু এরা হালকা রঞ্জকে রঞ্জিত হয়, কিন্তু হেটারোক্রোমাটিন এই ইন্টারফেজের সময় কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, যার ফলে বেশি গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। ব্যাস, তাহলে এটুকু আমরা জেনে নিলাম ইউক্রোমাটিন কী এবং হেটারোক্রোমাটিন কী। ঠিক আছে, এখন আমরা জানব ডিএনএকে নিয়ে একটু জানব। তাহলে ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড। এটা কোথায় থাকে? এটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকবে, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ অবস্থান করবে। তাহলে ডিএনএ কোথায় থাকে, ডিএনএ কি সেটা আমরা জানলাম। এইবারে আমরা জানব এর শর্করার প্রকৃতি। ডিএনএতে 5 কার্বনযুক্ত শর্করা থাকে। 5 কার্বনযুক্ত যে শর্করা সেটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। কি শর্করা? ডিঅক্সিরাইবোজ শর্করা।
এখন জানব যে ডিএনএতে কী কী নাইট্রোজেন বেস আছে। ডিএনএতে যে নাইট্রোজেন বেস আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তোমরা ছবিটায় দেখবে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অর্থাৎ এই দুটোর মধ্যে জোড়বন্ধন আছে। এই জোড়বন্ধন হয়ে তবেই কিন্তু একটি দ্বিতন্ত্রী গঠন তৈরি করেছে। তোমরা কিন্তু এই ছবিটায় কিন্তু সেটা দেখতে পাচ্ছ এবং এটা একটু ভালো করে দেখে নিও। এইবার দেখো অবস্থান, ডিএনএ কোথায় থাকবে। ডিএনএ আমরা এর আগেও বলে দিয়েছি, কোষের মধ্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে থাকে, এছাড়া প্লাস্টিডে থাকে। সেই প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এখানে কিন্তু অবস্থান করবে। গঠন, ডিএনএ দ্বিতন্ত্রী, এটা আমরা সবাই জানি। কি করে দ্বিতন্ত্রী সেটা আমরা পরে জানব, তবে এটুকু জেনে রাখো যে ডিএনএ হলো দ্বিতন্ত্রী, একটা সিঁড়ি পেঁচানো সিঁড়ির মতো গঠন। এই ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হলো বংশগত বৈশিষ্ট্য বংশ পরস্পরায় বহন করা। অর্থাৎ কোনো মানুষের, মনে করো কোনো মানুষের কোনো একটি জিনগত রোগ আছে, সেই জিনগত রোগ হচ্ছে, দেখবে অনেকে জিভটা রোল করতে পারো, অনেকে এই জিভটা রোল করতে পারে না। ঠিক আছে, এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বংশ পরস্পরায় বহন করে নিয়ে যায়, এটাই হলো এর প্রধান কাজ। তাহলে ডিএনএ নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন আমরা জানব আরএনএ সম্পর্কে। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আরএনএ হলো এক প্রকার নিউক্লিক অ্যাসিড। এরপরে জানব 5টা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এই আরএনএ কি। 5টা বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছ, আর ছবিটাও এখানে দেখতে পাচ্ছ। শর্করার প্রকৃতি, শর্করা আরএনএতে রাইবোজ শর্করা থাকে, আর রাইবোজ শর্করা হলো 5 কার্বনযুক্ত শর্করা। তাহলে 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে রাইবোজ শর্করা, যেটা আরএনএতে থাকে। তাহলে 6 কার্বনযুক্ত শর্করা কি? C6H12O6, সেটা হচ্ছে গ্লুকোজ, সেটা আমাদের দেহের মধ্যে অবস্থান করে। তাহলে আমরা জানলাম শর্করা কি প্রকৃতির, বা আরএনএতে কী ধরনের শর্করা থাকে। এবার জানবো নাইট্রোজেন বেস। তোমরা এখানে দেখতে পাচ্ছ আরএনএর ক্ষেত্রে, দেখো নীল কালারের একটা থাইমিন, নীল কালারের কোনো ধরনের বন্ড কিন্তু এখানে নেই, অর্থাৎ থাইমিনটা এখানে কিন্তু থাকবে না। দেখো এই ছবিতে দেখো নীল কালারের যেটা ডিএনএতে অবস্থান করছে সেটা কিন্তু থাইমিন, কিন্তু সেটা আরএনএতে নেই। তার পরিবর্তে কি থাকে? দেখো বেগুনি কালারের একটা বন্ড আছে, সেটা হচ্ছে ইউরাসিল। তাহলে এখানে কি কি নাইট্রোজেন বেস থাকবে? সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আবার বলছি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এখানে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল অবস্থান করবে। এইবারে দেখো অবস্থান, আরএনএ কোথায় থাকবে? আরএনএ থাকে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস অঞ্চল আছে, সেই নিউক্লিওলাস অঞ্চলটি এ গ্রুপ অফ আরএনএ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? এ গ্রুপ অফ আরএনএ। অর্থাৎ তাহলে আরএনএ কোথায় থাকছে? আরএনএ মূলত থাকছে কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস অঞ্চল, সেই নিউক্লিয়াস অঞ্চলে কিন্তু এটা অবস্থান করছে। আমরা এছাড়াও বলতে পারি কোষের সাইটোপ্লাজমে এটা অবস্থান করছে। তাহলে আমরা জানলাম আরএনএ কোথায় থাকে। এইবার দেখো গঠন, আরএনএ কিন্তু একতন্ত্রী, আর এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই গ্রুপ অফ আরএনএ বা নিউক্লিওলাসের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, আর এই আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তাহলে তোমরা আরএনএ সম্পর্কে জানলে। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটা হলো ডিএনএ এবং আরএনএর পার্থক্য লেখো। আমরা এর আগেও ডিএনএ সম্বন্ধে জেনেছি এবং আরএনএ সম্বন্ধেও জেনেছি, এইবার একটু পার্থক্যটা দেখে নেব। ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, দুটোই কিন্তু নিউক্লিক অ্যাসিড। তাহলে পার্থক্যটা কি? শর্করার প্রকৃতি, দেখো পার্থক্যটা আমরা 5টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই
পার্থক্যটা করব। প্রথমে শর্করার প্রকৃতি, নাইট্রোজেন বেস, অবস্থান, গঠন এবং কাজ। শর্করা আমরা সবাই জানি এখানে 5 কার্বনযুক্ত শর্করা থাকে। সেই শর্করা ডিএনএতে কি? ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর আরএনএতে রাইবোজ শর্করা। ডিএনএ কেন ডিঅক্সিরাইবোজ শর্করা আর আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা, অর্থাৎ দুটোই কিন্তু 5 কার্বনযুক্ত। তাহলে আমরা 5 কার্বনযুক্ত শর্করার নাম জেনে গেছি, ডিঅক্সিরাইবোজ আর হচ্ছে রাইবোজ শর্করা। আর 6 কার্বনযুক্ত শর্করা কি? 6 কার্বনযুক্ত শর্করা হচ্ছে গ্লুকোজ। তাহলে 5 কার্বন শর্করা কি, 6 কার্বন শর্করা কি, এটা অন্তত একটু বলে দিলাম। এবার দেখো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস ডিএনএতে 4টে বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এটি জিসি, অর্থাৎ এটি দেখো, এখানে দেখো এই ছবিটায়, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, এর সঙ্গে টি এর যোগাযোগ আছে আর জি এর সঙ্গে সি এর যোগাযোগ আছে, অর্থাৎ এই দুটো কিন্তু হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করে এটা। কিন্তু আরএনএতে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে কিন্তু ইউরাসিল থাকবে। তাহলে নাইট্রোজেন বেস কি হবে? ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, কিন্তু আরএনএর ক্ষেত্রে হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে থাইমিনটা কিন্তু থাকবে না। আবার বলে দিচ্ছি, আরএনএর ক্ষেত্রে হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। বোঝা গেল নাইট্রোজেন বেসগুলো কী কী আরএনএর ক্ষেত্রে। এইবারে অবস্থান। ডিএনএ কোথায় থাকে? আমরা সবাই জানি কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আর কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায় থাকে। আর কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে, অর্থাৎ প্লাস্টিডে, ক্লোরোপ্লাস্টে কিন্তু পাওয়া যায় এই ডিএনএ। আরএনএ কোথায় থাকবে? আরএনএ কিন্তু আমরা জানি নিউক্লিয়াসের নিউক্লিওলাস বলে একটা অংশ আছে। ওই নিউক্লিওলাস হলো এ গ্রুপ অফ আরএনএ, অর্থাৎ একগুচ্ছ আরএনএ এক জায়গায় থেকে নিউক্লিওলাস গঠন করে। তাহলে এটা কোথায় থাকবে? এটা সাধারণত নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। এছাড়া আমরা যদি অন্যভাবে বলি, সাইটোপ্লাজমের মধ্যে এটি অবস্থান করবে। বোঝা গেল আরএনএ কোথায় থাকবে? আর একটু বলে দিচ্ছি, ডিএনএ থাকবে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে, আর আরএনএ থাকবে নিউক্লিয়াসের নিউক্লিওলাস অঞ্চলে অবস্থান করবে। আর এছাড়া আমরা বলতে পারি সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে অবস্থান করবে। তাহলে অবস্থানটা আমরা জেনে নিলাম। গঠন দেখো, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, অর্থাৎ প্যাঁচানো সিঁড়ির মতো দুটো তন্ত্রী দ্বারা গঠিত, কিন্তু আরএনএ কিন্তু একটা তন্ত্রী। আরএনএ কটা তন্ত্রী? আরএনএ একটা তন্ত্রী। এইবারে কাজ। ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হলো যে কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পরায় বহন করা। আর আরএনএর কাজ কি? আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে বোঝা গেল ডিএনএ এবং আরএনএর পার্থক্য। ওকে, এখন আমরা জানব কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু কী কী। কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে? প্রথমে সাহায্য করবে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের যে বিভাজন দশা, অর্থাৎ নিউক্লিয়াসের 4টে বিভাজন দশা দেখা যাবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো কিন্তু সব নিউক্লিয়াসের বিভাজন দশা, অর্থাৎ তাহলে কোষ বিভাজনে প্রথম সাহায্য করবে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বিভিন্ন বিভাজন দশাগুলো কী কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইবার দেখো সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউলস। দেখো সেন্ট্রোজোম প্রাণী কোষের যখন কোষ বিভাজন হয় তখন বেমতন্তু গঠন করে। আর মাইক্রোটিউবিউলস উদ্ভিদ কোষে বেমতন্তু গঠন করে। তাহলে প্রাণী কোষে বেমতন্তু কে গঠন করছে? সেন্ট্রোজোম। আর উদ্ভিদ কোষে বেমতন্তু কে গঠন করছে? মাইক্রোটিউবিউলস। তাহলে বেমতন্তুর কাজ কি? বেমতন্তুর কাজ হলো
অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে নিয়ে যাওয়া আর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ দুটো মেরুর দিকে ক্রোমোজোমগুলোকে সমানভাবে নিয়ে যাওয়া বা ট্রান্সফার করাই হলো বেমতন্তুর প্রধান কাজ। এবার দেখো রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিকর, অর্থাৎ কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি কে যোগান দেবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলো কি কি? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবুল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। এই চারটে কি কি কাজ করে সেটা আমরা বলে দিয়েছি। এখন আমরা জানব কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন সাধারণত 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহে হয়ে থাকে, যেমন অ্যামিবা, এছাড়া অন্যান্য নিম্ন শ্রেণীর প্রাণীদের হয়ে থাকে। মাইটোসিস আমাদের দেহকোষে হয়ে থাকে, সমগ্র দেহকোষে। আর মিওসিস কোথায় হয়ে থাকে? মিওসিস আমাদের জনন কোষে বা গোনাডে হয়ে থাকে। তাহলে অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর প্রাণীদেহে, মাইটোসিস আমাদের দেহকোষে, আর মিওসিস হলো আমাদের জনন কোষ বা জননগ্রন্থি বা গোনাডে হয়ে থাকে। তাহলে কোষ বিভাজন কত প্রকার হলো? 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন আমরা জানব কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো। কোষ বিভাজনের তাৎপর্য, প্রথমত কোষ বিভাজিত হয় বলে আমরা ছোট থেকে বড় হয়েছি, অর্থাৎ একটা কোষ থেকে বহু কোষ হয়েছে। এই ছবিটায় দেখতে পাচ্ছ, জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়েছে। জনিত্রী কোষ মানে হচ্ছে মাতৃকোষ, অপত্য কোষ মানে হচ্ছে নতুন কোষ। অর্থাৎ জনিত্রী কোষ থেকে নতুন কোষ তৈরি হয়েছে বলেই কিন্তু আমাদের বৃদ্ধি হচ্ছে। এবার দেখো ক্ষয়পূরণ। আমাদের দেহে প্রত্যেক দিন 40 থেকে 50 হাজার কোষ মরে যায়। তাহলে যদি আমাদের দেহে কোষ বিভাজিত না হতো তাহলে আমাদের এই শরীর থাকতো না। অর্থাৎ মরে যাওয়া কোষের সংখ্যা যদি বেশি হয় আর বিভাজিত হওয়ার কোষের সংখ্যা যদি কম হয় তাহলে শরীর আর থাকে না। তাহলে কোষ বিভাজনে কোষ বেশি সংখ্যায় তৈরি হচ্ছে আর মরে যাচ্ছে কম, যার ফলে আমাদের শরীরটা টিকে আছে। অর্থাৎ আমাদের শরীরের ক্ষয়পূরণ হচ্ছে এই কোষ বিভাজনের দ্বারা। এইবার দেখো প্রজনন। আমরা কি জানি? আমরা জানি কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মিওসিসে কি হয়? আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। অর্থাৎ এই কোষ বিভাজনের ফলে আমরা স্যাপিয়েন্স প্রজাতি, এই স্যাপিয়েন্স প্রজাতির যে ক্রোমোজোম নাম্বার 46টা, এটা কিন্তু ধ্রুবক থাকে। এবং মিওসিস কিন্তু হ্রাস বিভাজন, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু পুনরায় যখন মিলিত হয় তাদের দুজনের মিলনের ফলে ক্রোমোজোম সংখ্যা 46টা হয়ে যায়। অর্থাৎ এই কোষ বিভাজন আমাদের প্রজননে যেমন সাহায্য করে, তেমনি আমাদের বংশ পরস্পরায় যে ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু ধ্রুবক থাকে। তাহলে কোষ বিভাজন যে কত ইম্পর্টেন্স সেটা আমরা এখন জানলাম। ওকে।